শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। সংকটময় পরিস্থিতি পার করছে দেশের অর্থনীতি। বিনিয়োগ স্থবিরতা, বেকারত্ব, উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার, রপ্তানি রাজস্বে মন্দা অর্থনীতিকে নানাভাবে ভোগাচ্ছে। আস্থাহীনতায় অর্থনীতির গতিকে করে দিয়েছে আরও মন্থর। সরকারের পর্যবেক্ষণে উঠে এসেছে অর্থনীতির নানা দুর্বলতার চিত্র। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি এর অক্টোবর মাসের ইকোনমিক আপডেট বলছে, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে গেছে, ব্যাংকগুলোর ঋণ বিতরণে ধীরগতি দেখা দিয়েছে, সুদের হার বেড়ে যাওয়ায় উদ্যোক্তারা নতুন উদ্যোগ নিতে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে কর্মসংস্থান ও উৎপাদন উভয় ক্ষেত্রেই স্থবিরতা তৈরি হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, সরকার বিভিন্ন সংস্কার উদ্যোগ নিলেও মূল সমস্যা এখন বিনিয়োগের গতি কমে যাওয়া। আর ব্যবসায়ীরা বলছেন, ব্যাংক থেকে ঋণ নেওয়া এখন অনেক কঠিন হয়ে পড়েছে। এতে নতুন কারখানা স্থাপন, প্রযুক্তি সম্প্রসারণ বা ব্যবসা বড় করার আগ্রহ অনেকটাই কমে গেছে। এসব নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন। জনাব মুস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ওয়ান ফার্মা লিমিটেড, এবং জনাব মাহফুজ কবির, অর্থনীতিবিদ। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রথমে যেতে চাই জনাব মুস্তাফিজুর রহমান, আপনার কাছে যে বিষয়টি আমরা দেখলাম যে আসলে নানামুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে অর্থনীতি। আপনারা ব্যবসা বা উদ্যোক্তা পর্যায়ে যারা আছেন, আসলে আপনারা কি দেখছেন, চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় দেখছেন এই মুহূর্তে? ধন্যবাদ। আপনি খুবই সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের পরিবেশটা, যে ফ্যাক্টরগুলোকে সমস্ত ব্যবসায়ী যেটাকে বিবেচনায় নেয়, সেটা হলো ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট, যেটা অর্থনৈতিক স্থিতিশীলতার একটা প্রধান জায়গা। দ্বিতীয়ত এক্সচেঞ্জ রেট, এবং তৃতীয়ত ইনফ্লেশন। যখনই আমরা বিদেশি বিনিয়োগকারী বা দেশীয় বিনিয়োগকারী আমরা যখন বড় রকমের বিনিয়োগে যাব, তো বিনিয়োগের একটা পে ব্যাক পিরিয়ড আছে, যে আমি যে বিনিয়োগটা করলাম এই বিনিয়োগটা কতদিন পরে আসবে। এগুলোর সাথে এই অর্থনৈতিক স্থিতিশীলতার যে তিনটা ফ্যাক্টর বললাম, ইনফ্লেশন, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট, এবং হলো এক্সচেঞ্জ রেট, পাশাপাশি যে রাজনৈতিক স্থিতিশীলতা, যেটা ধরেন একজন বিনিয়োগকারী তিনি খোঁজে হলো তুলনামূলক সুবিধাটা কোন সময়ে এবং কোন প্লেসে, সময়টাও খোঁজে এবং জায়গাটাও খোঁজে, দেশটাও খোঁজে। তো আমাদের সেই স্থিতিশীলতার দিকে হয়তো আমরা যাচ্ছি, নির্বাচনের পরে হয়তো স্থিতিশীল হবে। এই মুহূর্তে ধরুন বিদেশি বিনিয়োগকারী যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের অনেক কোম্পানি আছে যারা কিছু মেশিনপত্র নিয়ে এসে রাখছে, যে পরবর্তী স্টেপের জন্য তারা অপেক্ষা করছে যে আমাদের হয়তো এই স্থিতিশীলতার দিকে যাবে। যেটা আপনি পত্রপত্রিকাতেও যদি আপনি পরিসংখ্যান থেকে দেখেন, যে আমাদের যে এগ্রিগেটেড ডিমান্ড, আমাদের আমদানিও কম, উৎপাদনও কম, আমাদের রপ্তানিতে হয়তো সংখ্যার জায়গাটা হয়তো আপনার একই রয়ে গেছে, হয়তো এর এক্সচেঞ্জ রেটের কারণে প্রবৃদ্ধি আছে। এগুলো সব মিলে আমার মনে হয় যে সার্বিকভাবে এই অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা দিকে সরকার গুরুত্ব দিলে হয়তো এগুলো পরিবেশ ঠিক হয়ে যাবে। জনাব মাহফুজ কবির, আপনি যদি যুক্ত করতেন যে বিষয়টি আমরা বলছিলাম রিপোর্টে, যে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি যে প্রতিবেদনটি প্রকাশ করেছে বা যে উদ্বেগ বা যে কথাগুলো বলেছে, আসলে এই বিষয়ে আপনি যদি যুক্ত করতেন যে আসলে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা কোন দিকে বা কি অবস্থার মধ্যে আমরা রয়েছি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে অর্থনীতি নিয়ে আমরা সবাই একটু দুশ্চিন্তার মধ্যে আছি, তার কারণ বিনিয়োগ যেহেতু কম এবং একই সঙ্গে যে প্রবৃদ্ধিও কিন্তু অনেকটাই কমে গেছে। আমরা কিন্তু প্রায় 30 বছরের মতো সময় পরে একটা নিম্ন প্রবৃদ্ধির যুগে প্রবেশ করেছি, মানে পরপর 2 অর্থ বছরতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রবৃদ্ধি কম। আর বিনিয়োগ কম হলেও তো আসলে কর্মসংস্থানও কমে যায়, আর মানুষের যে প্রকৃতি হয় সেটাও কমে যায়। অন্যদিকে মূল্যস্ফীতি কিন্তু কমছে না। হ্যাঁ, ঋণের সুদের হার এখন যে এটা প্রায় 15.5% যেটা শিল্পের ক্ষেত্রে, তো সেটিও কিন্তু কমার কোনো লক্ষণ নেই। যদিও বলা হচ্ছিল যে 10% যখন বা ওরকম ডাবল ডিজিট যখন মূল্যস্ফীতি ছিল, তখন বলা হচ্ছিল যে
যদি মূল্যস্ফীতি কিছুটা কমে তাহলে সেক্ষেত্রে আসলে ঋণের সুদের হার ওইরকম নিম্নমুখী সমন্বয় করা হবে, কিন্তু পলিসি রেটটা তো আসলে কমছে না। এখন এই মুহূর্তে আসলে আমাদের ইনফ্লেশন হচ্ছে 8.5-এর মতো। তো সেই অনুযায়ী অন্তত 1% যদি ইন্টারেস্ট রেট কমে যেত তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেতেন। তার কারণ আমাদের চোখে আসলে 1%, কিন্তু যারা শত শত কোটি টাকা আসলে এই ঋণ শোধ করছেন তাদের জন্য কিন্তু এটা অনেক বড়। তো সুতরাং এমনিতেই প্রফিট মার্জিন কম, এবং গ্রামে গঞ্জে গেলে দেখা যাবে কি যে যেখানে আসলে একটু মাঝারি শিল্প রয়েছে বা অন্তত যে গ্রোথ সেন্টার গুলো আছে, তো সেখানে কিন্তু আর এখন ব্যাংক থেকে ঋণ করতে যাচ্ছেন না। বলেন যে আসলে ওই এমনিতেই রেট অফ ইন্টারেস্ট, তার উপরে আবার অন্য খরচও আছে, চার্জ আছে, তো মনিটরিং ফি আছে। তো এগুলো সব মিলে দেখা যায় যে 18% উপরে চলে যায় আসলে এই সুদের হার, মানে এবং আসলে ব্যাংক থেকে যে ঋণ করার খরচ, কিন্তু তাদের তো অত প্রফিট হয় না। তো এই কারণেই তারাও কিন্তু এখন এই অনেকটাই হাল ছেড়ে দিয়ে বসে আছেন। তো এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা আশার আলো দেখতে পাচ্ছি না। সেটাই কিন্তু আসলে রিফ্লেক্টেড হয়েছে যে জিডির যে তাদের যে আপডেট সেখানে। তো এটাই আসলে বাস্তবতা। এবং অনেক সময় আমরা দেখতাম আগে যে সরকারি সংস্থা যেগুলা যে ধরনের তথ্য দিচ্ছে সেগুলোর সাথে বাস্তবতা মিল নেই, কিন্তু এখন জিডির যে রিপোর্ট সেটা আমরা দেখলাম, সেখানে কিন্তু মোটামুটি বাস্তবতাটাকে তারা প্রতিফলিত করছে। তার মানে জিএডি এবং আপনাদের যে গবেষণা, আপনারা যে বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন বেশ দীর্ঘ সময় ধরে, সেই বিষয়গুলো আসলে পরিকল্পনা কমিশনও কিছুটা তুলে ধরলো আর বা স্পষ্ট করলো সেই বিষয়টি। জনাব মুস্তাফিজুর রহমান, আপনি যদি বলতেন যে আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নিম্ন পর্যায়ে রয়েছে, এবং এটি আসলে তথ্য বলছে যে 22 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। আসলে এই জায়গাটাতে কেন এত নিম্নমুখী, যদি আপনি এই বিষয়ে যুক্ত করতেন। দেখুন, প্রথমত হলো সরকার নিজেই ঘোষণা করেছে যে সংকোচনমূলক মুদ্রানীতি করা হয়েছে। তার মানে বেসরকারি খাতে যে ঋণ প্রবাহ, এটা বাংলাদেশ ব্যাংক নিজেই এটাকে তফসিলভুক্ত ব্যাংকগুলোকে এখানে একটা জিডিপির তো একটা রেশিও থাকে যে আমরা প্রাইভেট সেক্টরে আমরা এত পার্সেন্ট আমরা বিনিয়োগ করব এবং সরকারি ক্ষেত্রে হবে। আপনি বিগত সময় দেখছেন যে আমাদের আগের বাজেটে এখানে প্রায় 22% ছিল প্রাইভেট সেক্টরে এবং সরকারি ছিল প্রায় 6%। এই মিলে আমাদের প্রায় 28%। কিন্তু এটা যে ডিসবার্স হয়েছে যেটা, সেটার পরিমাণ কিন্তু এর লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। এর কারণ হলো যে সরকারের যে ইনফ্লেশনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, এটা সারা বিশ্ব স্বীকৃত একটা সহজ সমাধান হলো আপনার সংকুচিত মুদ্রা ব্যবস্থাপনায় যাওয়া। যে বাজারে যদি মানির সাপ্লাই, অর্থের প্রবাহ যদি বৃদ্ধি পায়, তাহলে টাকা ক্রয় ক্ষমতা কমে যাবে এবং ইনফ্লেশনকে আরো বাড়িয়ে দেবে। এটা অর্থনীতির অতি সাধারণ সমীকরণ। তো ফলে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে ইনফ্লেশনকে কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা কাজও করেছে। আমাদের যে জায়গায় ছিল আপনার মুদ্রাস্ফীতি, সেটা কিন্তু 11% থেকে কমে একটা সহনীয় জায়গার দিকে আসছে। কিন্তু এর মধ্য দিয়ে তো আপনার বিনিয়োগ কমে গেছে। এটাই হলো আপনার সাদামাটা বিষয়। তো এখন যদি আপনি ইনফ্লেশনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, দীর্ঘমেয়াদী যেগুলো পরিকল্পনা, সেটা স্থানীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে। অর্থনীতিতে যোগান দেয় কারা? অর্থনীতিতে যোগান দেয় হলো অধিক পরিমাণ আমদানি হতে হবে, অধিক পরিমাণ উৎপাদন হতে হবে, অধিক পরিমাণ কৃষিতে প্রবৃদ্ধি থাকতে হবে, এবং এক্সপোর্ট হতে হবে বেশি, এবং কনজামশনও বেশি হতে হবে। যখন আপনার এগ্রিগেটেড ডিমান্ড বেড়ে যাবে, প্রোডাকশন বেশি হবে, ইম্পোর্ট বেশি হবে, এখন আপনি এগুলো হলো অর্থনীতির পজিটিভ সূচক, যে সূচককে ভিত্তি করে একটা অর্থনীতির আকৃতি বড় হয়। আমাদের ধরেন 50 লক্ষ কোটি টাকার একটা অর্থনীতির আকৃতি আমাদের। তো এটাকে যদি আপনি বড় করতে চান, তাহলে বিনিয়োগ বেশি হতে হবে, উৎপাদন বেশি হতে হবে, রপ্তানি বেশি হতে হবে, আমদানি বেশি হতে হবে, মানুষের ভোগ বেশি হতে হবে। এখন ইনফ্লেশন যদি বেশি হয়, মানুষ তো কনজামশনকে কমিয়ে দেবে। আজকে যদি আপনার চালের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের কথা আলাদা, এটা আপনার লবণের দাম বাড়লেও লবণের কনজামশন কমবে না। কিন্তু মানুষের যেগুলো লাক্সারির সাথে যেগুলো সম্পর্কিত, আমাদের দেশে প্রাইস ইন্ডেক্স যেটা আছে, অর্থনীতিবিদরা এগুলো তো বের করে রাখছে যে 100 টাকার মধ্যে কত টাকা কত পয়সা কোন খাতে যায়। ফলে তাদের যেহেতু ইনফ্লেশন হাই, কর্মসংস্থান সুযোগ সৃষ্টির সাথে বিনিয়োগের সম্পর্কে একটু আগে আমাদের ডক্টর মাহফুজ ভাই কিন্তু বলেছেন
তা আপনি যদি অধিক বিনিয়োগ হয়, মানুষের কর্মসুযোগ সৃষ্টি হবে, কর্মসুযোগ হলে মানুষের ইনকাম বৃদ্ধি পাবে এবং এটা বাজারে যে প্রভাব পড়বে, ফলে এগ্রিগেটেড ডিমান্ডে এটা বেড়ে যাবে, কনজামশন বাড়বে, অর্থনীতি আকৃতি বড় হবে। তো এগুলো একটার সাথে মিলিয়ে যে আপনার সংকুচিত মুদ্রা অর্থনীতির ব্যবস্থাপনার সরকারের সিদ্ধান্তের কারণেই আমাদের এখানে বিনিয়োগ, প্রাইভেট সেক্টরগুলো লোন কম পাচ্ছে, ব্যাংকগুলো সজাগ হচ্ছে। কারণ নন পারফর্মিং লোন এটা কিন্তু প্রকারান্তে এসে আবার ব্যবসায়ীদের ঘাড়েই পড়ে গেছে। আজকে যে সিঙ্গেল ডিজিটের ব্যাংক ইন্টারেস্ট এসে আজকে যে একটু আগে যে আমাদের ভাই বললেন যে এটা প্রায় 18% যে ঠেকবে, এটা কেন হলো? কস্ট অফ ক্যাপিটাল বেড়ে গেছে। আপনি যে টাকা চলে গেছে, হারায় গেছে, সেটাকে তো মানিতে, অ্যাকাউন্টসে তো এটার ভ্যালু বসাতে হবে। তো তার কারণেই আমাদের কস্ট অফ ক্যাপিটাল বেশি। কস্ট অফ ক্যাপিটাল বেশি হওয়ার কারণে আপনার বিনিয়োগও কম, বিনিয়োগ মানে কর্মসংস্থানের সুযোগ কম, ফলে মানুষের ইনকামও কম এবং কনজামশনও কম। এই একটার সাথে একটা রিলেটেড, যেগুলো আমি শুরুতেই বলেছি যে অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, এটাই হলো অর্থনীতির মূল জায়গা। জি সেটা ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। জি, এই বিষয়ে জনাব মাহফুজ কবির, আপনি যদি যুক্ত করতেন, এই যে এখন ব্যাংক সুদের হারের কথা যেটা বলা হচ্ছে যে উচ্চ সুদের কারণে এটি বিনিয়োগের একটি প্রতিবন্ধকতা তৈরি করছে, অন্যদিকে মূল্যস্ফীতি নিম্নমুখী হলেও এখনও মানুষের ক্রয় ক্ষমতা পুরোপুরি নাগালে আসেনি। এই দুটি বিষয় যদি আপনি যুক্ত করতেন। মোস্তাফিজুর রহমান কিন্তু একটি বিশদ তাদের যে চ্যালেঞ্জগুলো সেখানে তুলে ধরেছেন, আপনি যদি এর সাথে যুক্ত করতেন। আসলে আমাদের এই মুহূর্তে যে অবস্থা সেটা হলো যে শুধুমাত্র কিন্তু উচ্চ সুদের হারের ক্ষেত্রে কিন্তু সংখ্যা নয়, বরং এই ব্যাংকগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে গিয়ে এবং এই অর্থ পাচার ঠেকানো এবং এই যে ভুয়া সমস্ত প্রজেক্ট দেখিয়ে যে আসলে এই শত শত কোটি টাকা যে লোপাট করা এবং তারপরে আবার গা ঢাকা দেওয়া, এই ধরনের পুরো বিষয়টা। এবং এর সঙ্গে কিন্তু সব ব্যবসায়ীরা যুক্ত নন, কিছু কিছু ব্যবসায়ীরা তারা কি করতো, ভুইফোর ব্যবসায়ী, এবং তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিন্তু এই ঋণগুলো নিতেন এবং অনেকে কিন্তু এই যে অর্থ পাচার করেছেন তার বিচারও হচ্ছে না। কিছু ব্যবসায়ী জেলে আছেন, কিন্তু সেগুলো আসলে যে রাজনৈতিক বিবেচনায় বা হয়তো রাজনৈতিক মামলা, হয়রানিমূলক মামলাও আছে কারো কারো বিরুদ্ধে, তো সেগুলোর কারণে কিছু ব্যবসায়ী জেলে আছেন, অনেকে আসলে পালিয়েও আছেন, আত্মগোপনে আছেন। কিন্তু সার্বিকভাবে প্রভাব পড়ছে কিন্তু বিনিয়োগে। আপনি যদি খেয়াল করেন যে এই মুহূর্তে আসলে প্রায় 200 কারখানা, যেটা আসলে বিজিএমএ বিকিএমএ যে কারখানাগুলো সেগুলো বন্ধ অবস্থাতে আছে। এই যখন ট্রাম্প ট্যারিফটা কমানো হলো 20% হলো, তখন আমরা আশা করছিলাম যে এই বন্ধ কারখানা কিছু খুলবে, কিন্তু প্রশাসক নিয়োগ করেও কিন্তু কিছু কারখানা খোলা যেত, তাহলে কিছু কর্মসংস্থান তৈরি হতো, অর্থনৈতিক চাঞ্চল্য আসতো, কিন্তু আমরা কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ লক্ষ্য করিনি। এটা যেমন সত্য, একই সঙ্গে কিন্তু আরো অনেক কারখানা, মানে অন্য খাতের অনেক কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। অনেক ছোট মাঝারি ব্যবসায়ী তারা কিন্তু হতাশ হয়ে তারা কিন্তু ব্যবসা গুটিয়ে অন্য কিছু করছেন। তো এইগুলাই আসলে অর্থনীতির জন্য ক্ষতিকর, এবং সব মিলিয়ে এই সমস্ত কারণে কিন্তু আসলে বিনিয়োগ কম। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো কি যে ব্যবসায়ীদের মধ্যে আস্থা, এই আস্থাটা কিন্তু এখন অনেকটাই কম। মানে সার্বিকভাবে যেহেতু কোনো ইন্টারাকশন হচ্ছে না, যে এই মানে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ে, কিন্তু আবার কোন একজন রাজনীতিবিদ তিনি কোন অখ্যাত দলের হলেও কিন্তু সাথে সাথে গিয়ে মানে বলার সঙ্গে সঙ্গে কিন্তু এই উপদেষ্টা পরিষদ বা মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা হচ্ছে। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে কি যে ব্যবসায়ীরা অনেকে একটু হতাশায় ভুগছেন, মনের দুঃখের কথাটা বলতে পারছেন না আসলে এই সরকারি শীর্ষ পর্যায়ে। তো এটা একটা সমস্যা। আর যেহেতু বিসিসিআই তে নির্বাচিত পর্ষদ নেই, তো সব মিলে এই কারণে দেখা যাচ্ছে যে আসলে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, তারপরে প্রশাসনিক যে বিষয়াদি, তো সেগুলোর সঙ্গে কিন্তু ব্যবসায়ীদের যেহেতু এখন ব্যবসায়ীদের প্রতিদিনই নানা কোনো সমস্যার মধ্যে পড়েন, তো সেগুলো বলতে পারেন না বলে কিন্তু আসলে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়তো দেরি হয় বা ব্যবসায়ীদের সমস্যার সমাধান হয় না। জনাব মোস্তাফিজুর রহমান, আরেকটি বিষয়ও তো আমরা দেখতে পাচ্ছি যে গত 2 মাসে, অর্থাৎ সেপ্টেম্বর এবং যদি ধরি যে আপনার সেপ্টেম্বর এবং আগস্ট 2 মাসে আমরা দেখেছি যে রপ্তানি কিছুটা কমেছে, বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করে আবার এই 2 মাসে এসে কমছে। এটির আসলে কারণটি কি আছে, এই বিষয়ে যদি আপনি যুক্ত করতেন। রপ্তানির ক্ষেত্রেও আপনি যিনি বিদেশি ক্রেতা তিনি কিন্তু যে পণ্যটা ক্রয় করতে চাচ্ছে তার যে সারা পৃথিবীব্যাপী সে সোর্সিং করে দেখে যে কোন জায়গায় তুলনামূলক সুবিধা বেশি আছে, বিশেষ করে যেগুলো আপনার হাইলি রেগুলেটেড পণ্যের বাহিরে, যেগুলো যেমন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, এগুলো কিন্তু আপনার ইচ্ছা করলে একজন এক জায়গা থেকে কিনতে পারে না। এগুলো হলো স্ট্রংলি
আপনার রেগুলেটেড বাই দ্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু এর বাইরে যেগুলো ধরেন পোশাক শিল্প, এগুলো পণ্য, এগুলো তারা কিন্তু এটা কনজিউমার, যেগুলো যেগুলো আপনার কমোডিটি প্রোডাক্ট, সেগুলো হলো সম্পূর্ণ আপনার প্রাইসের সঙ্গে এবং তার দেশের শুল্ক টেরিফের সঙ্গে। এগুলো ইউএস মার্কেট এবং ইউরোপ মার্কেটই কিন্তু আমাদের হলো সবচেয়ে বড় মার্কেট। তারা এখানে বার্গেনিং করতে করতে প্রফিটটা এমন এক জায়গায় নিয়ে এসে দাঁড়িয়েছে। আমাদের পোশাক শিল্পের সঙ্গে যারা জড়িত, আমরা যেহেতু এফবিসিসিআই এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আছি, ফলে তার প্রত্যেকের সাথেই কম বেশি আলোচনা হয়। তো তাদেরকে কিন্তু প্রফিট কম্প্রোমাইজ করতে হচ্ছে এবং অনেক পোশাক শিল্পের যিনি অ্যাসোসিয়েশনের নেতা, তারা কিন্তু বলছে অনেক শিল্প কিন্তু তারা অনেক বন্ধ হয়ে গেছে। ফলে এগুলোর সাথে একটার সাথে একটা সম্পর্কিত। আপনার আস্থার জায়গাটা যখন আমরা নিয়ে আসবো, পৃথিবীর তৃতীয় বৃহত্তর পোশাক রপ্তানিকারী দেশ হিসেবে আমাদের এখানে খুঁজবে, কিন্তু এখানকার একটা আস্থার জায়গা, মানুষের বিশ্বাসের জায়গা, বাংলাদেশের স্থিতিশীলতার জায়গা, এগুলোকে বিবেচনায় বহির্বিশ্বে কোনো তথ্যই তো আর গোপন থাকে না যে বাংলাদেশের। এগুলোকে আমাদের সঠিক করলে এখনো আমাদের সক্ষমতা আছে, আমরা ঘুরে দাঁড়াতে পারি। জি, এটাই একটা কারণ আমার কাছে মনে হয়। জি। এই বিষয়ে জনাব মাহফুজ কবির, আপনি যদি বলতেন, একদিকে যেমন আমাদের রপ্তানির নানামুখী চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখন পোর্টে আবার শুল্ক বাড়ানো বা মাসুল বাড়ানো হয়েছে। এই বিষয়টি আসলে নতুন করে ব্যবসায়ীদেরকে বা রপ্তানিকারকদেরকে নতুন প্রতিবন্ধকতার মধ্যে ফেলবে কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আসলে ব্যবসার ক্ষেত্রে বা এই বাণিজ্যের ক্ষেত্রে মানে আমদানি রপ্তানি, সেখানে অনেক নতুন নতুন বাধা আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা বিষয় আপনি ঠিক বলেছিলেন যে আসলে আমাদের রপ্তানি অগাস্ট এবং সেপ্টেম্বরে কিছুটা কমে গেছে, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে 5-6% যদি রপ্তানি প্রবৃদ্ধি হয়, যেটা আসলে আমাদের এখনকার ট্রেন্ড, সেটা কিন্তু আসলে প্রবৃদ্ধি না, সেটা নেগেটিভ গ্রোথ। তার কারণ আমাদের যে অর্থনীতি, সেই আকারের অর্থনীতির জন্য আসলে প্রতি বছর আর কি অন্তত 15 থেকে 20% মতো যদি প্রবৃদ্ধি হয়, তাহলে সেটাকে আসলে পজিটিভ গ্রোথ বলা যায়। তো কিন্তু সেই রকম করে তো রপ্তানি বাড়ছে না। আর বিশেষ করে যে ট্রাম্প ট্যারিফটা কমানোর পরে যে আমরা আশা করেছিলাম যে আরো এক্সপোর্ট অর্ডারটা বাড়বে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে না। তো সব মিলে এই সমস্ত কারণে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা আছে। আর এর পাশাপাশি আপনি যেটা বলেছেন যে অত্যন্ত সঠিক, যে যে বন্দরের যেটা মাসুল বেড়ে গেল 41%, এর মধ্যে আসলে ওয়েটিং চার্জটা নেই। কিন্তু বন্দরের দিক থেকে বলা হচ্ছিল যে আসলে এই গতি বাড়বে কাজে, কিন্তু বাংলাদেশে তো আসলে ফাইলও যেমন নড়ে না, মানুষও নড়ে না। এটা তো বাস্তবতা। এই কারণে ব্যবসায়ীরা কিন্তু অতটা কিন্তু খুব একটা আত্মবিশ্বাসী নন যে আসলে এই মাসুল বাড়লেই আসলে কাজের গতি বাড়বে। তার কারণ পুরো সিস্টেমটাই অনেকটাই ম্যানুয়াল। এখানে যে স্ক্যানিং থেকে শুরু করে এখানকার যে আমাদের এই ডিউটি যেগুলো আসলে ক্লিয়ারেন্সের জন্য যে যে ট্যারিফ, এগুলোকে কিন্তু আসলে অটোমেটেড করা হয়নি সেই অর্থে। তো এই সমস্ত কারণে কিন্তু আসলে গতি না বাড়ার সম্ভাবনা বেশি। আরেকটা যেটা বড় উদ্বেগের কারণ, সেটা হলো যে এখন অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ঘটছে, পরপর 3টা আমরা দেখলাম, তো এটার কারণে কিন্তু ব্যবসায়ীরা অনেক হতাশ হয়ে পড়েছেন এবং আন্তর্জাতিকভাবে আমাদের যারা ক্রেতা রয়েছেন, তারা কিন্তু এখন বাংলাদেশকে একটা অনিশ্চিত জায়গা হিসেবে মনে করছেন, যে আসলে অর্ডার দিয়ে কি সময় মতো আমরা পণ্যটা পাবো কিনা। তো সেটাও একটা বড় রকমের চিন্তার বিষয়। তো সব মিলিয়ে নতুন নতুন নানা রকমের চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আসলে পুরো ব্যবসার পরিবেশকেও কিন্তু অনেকটা বাধাগ্রস্ত করছে। ধন্যবাদ জনাব মাহফুজ কবির। আমরা কিছু আজকের পত্রিকার বড় কিছু শিরোনাম আছে আমাদের কাছে, সেগুলো একটু দেখে নিতে চাই। প্রধান প্রধান পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে আজকে অর্থনীতির এই বিষয়গুলো একটু দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আজকের বেশ কয়েকটি পত্রিকা তারা আসলে অর্থনৈতিক নানান বিষয়ে রিপোর্ট করেছেন। যেমন বাংলাদেশ প্রতিদিন, তারা একটি রিপোর্ট করেছে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 32.11 বিলিয়ন ডলার, অর্থাৎ রিজার্ভের যে বিষয়টি, তারা এটি নিয়ে একটি রিপোর্ট করেছে। আমরা পরের পত্রিকাটি দেখতে চাই, সমকাল, তারা একটি রিপোর্ট করেছে যে 28 লাখ টন জ্বালানি তেল আমদানি করবে বিপিসি। এটি উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অনুমোদন হয়েছে। আগামী বছর অর্থাৎ 2026 সালে প্রায় 56 মেট্রিক টন তেল আমাদের দরকার হবে, সেক্ষেত্রে 28 টন বিপিসি আমদানি করবে, এরকম একটি শিরোনামে তারা রিপোর্ট করেছে। আমরা পরের সংবাদটি দেখতে চাই। এই সংবাদটি করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তারা বলছে যে আমদানিকৃত ব্রিজে বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরতা খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। অর্থাৎ আমাদের যে উৎপাদিত যে ফসল, তার বেশিরভাগই বিদেশ থেকে যে বীজ আমদানি করা হচ্ছে, সেই সব
বীজের আসলে খাদ্য নিরাপত্তা নিয়ে একটি শঙ্কা তৈরি হচ্ছে বা উদ্বেগ বাড়াচ্ছে, সেই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড এই রিপোর্টটি করেছে। আমরা পরের সংবাদটি দেখতে চাই। পরটিতে করেছে প্রথম আলো। তারা বলছে যে বাংলাদেশের পাট পণ্যের শুল্ক বসাতে তদন্ত শুরু ভারতের। পাট পণ্য এটি আসলে আমাদের সোনালী যে জাতীয় ফসল, সেটির উপরে ভারতের এরকম একটি বিষয় আমরা সেটি দেখলাম। এরপরে আরেকটি বিষয় দেখতে চাই আমরা পরের রিপোর্টটি, সেটি হচ্ছে আজকের পত্রিকা। তারা বলছে যে সুদের খেলায় অচল রপ্তানি সহায়তা, অর্থাৎ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে উচ্চ সুদ হার, ব্যাংক ঋণ, এই সব মিলিয়ে আসলে তারা এই রিপোর্টটি প্রচার করেছে। পত্রিকার শিরোনামগুলো ধরে যদি আমরা কথা বলতে চাই, জনাব মাহফুজ কবির, আপনি দেখছিলেন যে আসলে বেশ কয়েকটি নিউজ তারা শিরোনাম করেছে পত্রিকাগুলো। তার মধ্যে যে একটি বিষয় করেছে যে সুদের, সেই সুদের হারটি নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যদি এই বিষয়ে আপনি আরেকটু যুক্ত করতেন। হ্যাঁ, সুদের হার আসলে আমাদের একটা চিন্তার বিষয়, তার কারণ বাংলাদেশ ব্যাংকের তো সেরকম কোনো পরিকল্পনা নেই, বা তারা কিন্তু এক্সপ্লিসিটলি বলেও নি যে কবে আসলে সুদের হার কমাবে। নীতি সুদের হার না কমালে কিন্তু করেসপন্ডিংলি অ্যাডজাস্টমেন্টটা হয় না, মানে স্ট্যান্ডার্ড লেন্ডিং ফ্যাসিলিটি, তো ওই জায়গাটাতে আসলে কতটুকু তারা কি করবে, তো সেগুলো তো ক্লিয়ারলি বলতে হবে। অর্থাৎ টাইমলাইন দিলেও তো ব্যবসায়ীরা কিছুটা হয়তো স্বস্তি পান। আবার একই সঙ্গে সামনে নির্বাচন আছে, এবং নির্বাচনের আগে হয়তো এই মানিটারি পলিসিটা হয়তো তারা কি চেঞ্জ করবে, মানে মেজর যে সমস্ত ইন্ডিকেটরগুলো আছে সেগুলো তো হয়তো তারা চেঞ্জ নাও নিয়ে আসতে পারে। একটা বিষয়ের আমি একটু আলোকপাত করতে চাই, মানে পাট তো হচ্ছে আমাদের একটা রপ্তানি পণ্য, যদিও অত বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তারপরেও আমরা প্রায় $1 বিলিয়ন মতো কিন্তু আসলে রপ্তানি করে থাকি এই পাট পণ্য। তো এখন এইটার মধ্যে আসলে ভারত একটা বড় গন্তব্য আমাদের যে কাঁচা পাট এবং পাটজাত পণ্যের। তো সেখানে আগে যেটা হয়েছিল 2017 সালে, যে তারা যে আমাদের উপরে যে অ্যান্টি ডাম্পিং ডিউটি দিয়েছিল, সেটা এরপরে 5 বছর পরে আবার তারা কন্টিনিউ করছে। তো তার মানে হলো যে 20 থেকে $350 মতো আর কি কিন্তু পার মেট্রিক টন, এটা ভ্যারি করে আর কি বিভিন্ন রকমের কারখানার উপরে। তো সেটা কিন্তু তারা বজায় রেখেছে, এবং এখন আবার তারা তদন্ত শুরু করেছে। একদিকে যে ট্রান্সশিপমেন্ট সেগুলা কিন্তু বাতিল হয়েছে, অন্যদিকে কিন্তু আমরা এই যে আমাদের যে ড্রাই পোর্ট গুলো সেগুলো দিয়ে রপ্তানি করতে পারছি না, এখন নবসেবা পোর্টের উপরেই আমাদের নির্ভর করতে হচ্ছে, সেই মুম্বাইয়ে। তেমনিতে খরচ বেড়ে গেছে, এবং একই সঙ্গে কিন্তু সময় বেশি লাগছে। এখন তো বাজারটা এমনিতে সংকুচিত হচ্ছে ভারতের। তো তার উপরে যে পাট পণ্যের উপরে যদি আবার তারা তদন্ত শুরু করে, এবং এখন যদি আবার নতুন করে অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে পাট পণ্যের রপ্তানি আবার সংকুচিত হচ্ছে। আমাদের এখান থেকে যে বৈদেশিক মুদ্রা সেটাও কিন্তু হয়তো কমে যাবে। তো এইগুলো একটা চিন্তার বিষয়, মানে একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকমের যে হতাশা, অনিশ্চয়তা এবং চ্যালেঞ্জগুলো পাচ্ছি। জি, জনাব মুস্তাফিজুর রহমানের কাছে যেতে চাই। মুস্তাফিজুর রহমান, আপনি যদি বলতেন যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানে তথ্য বলছে যে রাজস্ব আয় বাড়ছে, তবে আমদানিতে ধীরগতি, এই বিষয়টি নিয়ে যদি আপনি বলতেন যে রাজস্ব আয় বাড়ছে আবার আমদানিতে ধীরগতি কেন? আমাদের দেশে যে কর নীতিটা যেটা করা হয়েছে, এটা ভুল। আমি একজন ব্যবসায়ী সংগঠনের, বাণিজ্যিক সংগঠনের নেতা হিসেবে, বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে বলছি, আমাদের কর নীতির সংস্কার করাটা অতীব জরুরি। আমরা যদি উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী এবং স্থানীয় শিল্পের যদি বিকাশ ঘটাতে চাই, তাহলে আমাদের কর নীতিতে অনেক জায়গা আছে যেখানে কাজ করার সুযোগ আছে। আজকে আপনি বিভিন্ন পত্র পত্রিকায় দেখবেন, আমি দেখেছি যে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যুগান্তকারী, সেটা হলো পেস্টিসাইড, ফসলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপকরণ, যেটা আমাদের দেশে প্রায় 15,000 কোটি টাকার কৃষক এটা কনজিউম করে। এটা সরকার বলছে যে এর যে কর নীতি যেটা আছে, যে এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড, কাঁচামালের উপর ডিউটি করেছে 30 থেকে 58%, আর ফিনিশ প্রোডাক্টের উপরে ডিউটি রেখেছে 5 থেকে 10%। এটা একটা ভুল কর নীতির কারণে কৃষককে উচ্চ মূল্যে এই পণ্য ক্রয় করতে হচ্ছে, এবং আমাদের লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করছে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে সিদ্ধান্ত হয়েছে গত 29 তারিখের মিটিংয়ে, প্রায় 11টা মন্ত্রণালয়ের সচিব বা সচিবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এটা তারা দেখাইছে যে এটা একটা ভুল কর নীতি, যেটা সংস্কার করা দরকার।
এরকম আপনার অনেক জায়গায় আছে যেটা আপনি পোর্টের সহজ কর আদায়ের নীতিটা ফলো করে তারা ট্যাক্সটা দেখাইতেছে যে সরকারের ইনকামটা বেশি। সরকারের ইনকাম তো ধরেন এমডিআরই মূল ইনকাম, যে যেখান থেকে বাজেট হয় অথবা আপনার উন্নয়ন বাজেট অথবা রেভিনিউ বাজেট, এটা হলো এনবিআর এর ইনকামটাই হলো মূল ইনকাম। তো তারা পোর্টে অ্যাট সোর্সে কাস্টম ডিউটি এবং আদার টেরিফ এখানে ইম্পোজ করে তাদের ইনকাম বাড়াচ্ছে, কিন্তু বাস্তবে আপনার আমদানি কমে যাচ্ছে। কারণ আপনি ধরুন যে ক্যাপিটাল মেশিনারিজ আসছে না। এই সার্বিক বিষয়টা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের বাজেটে এবং পরবর্তীতে সরকার এবং এফবিসিসি এর কথা এখানে আসছে, আমাদের সুনির্দিষ্টভাবে আমাদের কর নীতিটা সংস্কার করা দরকার। যদি এখানে আপনি ডিজিটালাইজ করেন তাহলে কিন্তু আপনার আমাদের পুরো অর্থনীতির আকৃতিটাই আপনার দ্বিগুণ হয়ে যাবে। আপনি কারণ এই যে যেগুলো যেটুকু আদায় হচ্ছে, যে ক্ষুদ্র মাঝারি যারা, এরা কিন্তু ভ্যাট ট্যাক্স এরা কিন্তু দিচ্ছে, কিন্তু এটার কতটুকু সরকারের ঘরে যাচ্ছে, কতটুকু মধ্যস্বত্বভোগীদের কাছে যাচ্ছে বা এখানে যারা এখানে আছে তাদের কাছে যাচ্ছে, যখনই এগুলো ট্রান্সপারেন্ট করবে এটা আমাদের রাজস্ব আরো বৃদ্ধি পাবে। সরকারের সক্ষমতার জায়গা যদি আপনি 5টা বলেন, তার মধ্যে একটা হলো রাজস্ব আহরণের সক্ষমতা। জি, জনাব মাহফুজ কবিরের কাছে একটু যেতে চাই। মাহফুজ কবির, আপনি যদি বলতেন যে এই বিনিয়োগের আস্থা ফেরানোর চ্যালেঞ্জগুলো এখন কি রয়েছে? যদিও ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে রাজনৈতিক অনিশ্চয়তা, অস্থিরতা যদি কাটানো যায় বা একটি নির্বাচিত সরকার আসে তাহলে বিনিয়োগে তারা আস্থা পাবে। আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে ব্যাংকের সুদের হার তো প্রথমত কমাতে হবে, এবং সেটা যদি 1% কমে তাও আসলে ব্যবসায়ীদের জন্য ভালো, এবং এটা দিয়ে একটা সিগন্যাল দিতে হবে যে না, আমরা যে মানিটারি পলিসিটা দেখতে চাই সেটা হচ্ছে আসলে ব্যবসা বান্ধব। তো এটা প্রথম দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে যে আসলে আমাদের তো রাজনৈতিক যেটা স্থিতিশীলতা সেটা দরকার, কিন্তু এর পাশাপাশি আসলে শিল্পাঞ্চলগুলোতে কিন্তু এখনো অস্থিরতা রয়েছে, এখনো কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির যথেষ্ট সুযোগ আছে, এবং সেখানে আসলে এই অন্তর্বর্তী সরকারকে গুরুত্ব দিতেই হবে। আর তৃতীয়ত হলো যে এই নির্বাচন নিয়ে কোনো রকমের অনিশ্চয়তা যাতে আবার নতুন করে তৈরি না হয়, তো সেটা নিশ্চিত করতে হবে আসলে এই সরকারকে। যদিও সরকার দিক থেকে বারবার বলা হচ্ছে যে না, সময়মত উৎসবমুখর পরিবেশে এবং একটা ঐতিহাসিক নির্বাচন হবে, কিন্তু আসলে ঠিক সময়ে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, তো সেটার জন্য কিন্তু আমাদের আসলে যত দ্রুত সম্ভব আসলে সরকারের দিক থেকে শিডিউল একটা হবে সামনে পরবর্তী মাসে, কিন্তু আমাদের এই জায়গাতে কোনো অনিশ্চয়তা থাকা যাবে না। আর তৃতীয় যে জায়গাটা আমি মনে করি যে এই যে নতুন নতুন যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে যে অগ্নি দুর্ঘটনা, আবার অনেকে বলছে এটা নাশকতা বা কোনো ষড়যন্ত্র, তো এই আর যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করাটা খুব জরুরি। যদিও আসলে আমাদের এই ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের যে স্ট্যাটিস্টিক সেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে বছরে কিন্তু প্রায় 25-26 হাজারের মতো আগুন লাগে, কিন্তু এই ধরনের ঘটনা যে ইপিজেড এর মতো একটা সুরক্ষিত জায়গাতে যে বড় এত অগ্নিকাণ্ড 1 মাইল দূর থেকে সেটা তাপ পাওয়া গেল, তো এবং একই সঙ্গে যে এই বিমানবন্দরের যে কার্গো ভিলেজের এত বড় দুর্ঘটনা, নেভানোই যাচ্ছে না আগুন, 26 ঘন্টা লাগলো এটা পুরোপুরি আগুন নেভাতে, এবং একই সঙ্গে মিরপুরের যে ঘটনা এরপরে যদি আবার ঘটতে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে আর ঠিক নির্ভরযোগ্য কোনো জায়গা মনে করবে না বিদেশিরা, ক্রেতারা। তো আমার মনে হয় কি যে ব্যবসায়ীদের আস্থা ফেরানোর জন্য কিন্তু এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, এবং সেইভাবে আসলে কাজগুলো করতে হবে। আমি ফাইনালি বলবো যে এফবিসিসিআই এর নির্বাচনটা খুব দ্রুত করে ফেলতে হবে, করলে তখন কিন্তু এটা শীর্ষ সংগঠন ব্যবসায়ীদের, তো তখন কিন্তু একটা আস্থার বড় একটা জায়গা তৈরি হবে। তো এইভাবে করে আসলে আমাদের এই ব্যবসা বাণিজ্যের পরিবেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। জনাব মুস্তাফিজুর রহমান, আপনি এই বিষয়ে কি বলবেন? রাজনৈতিক ধরুন একদম সঠিক যে আমাদের ধরুন দেশে আমাদের প্রায় হাজার হাজার বাণিজ্যিক সংগঠন, 400-র মতো বাণিজ্যিক সংগঠন আছে, অ্যাসোসিয়েশন, এবং এখানে প্রায় 4 কোটি ব্যবসায়ী আছে। তাদের প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা। এখন কিভাবে এগুলো সমাধান হবে? আপনি যদি এখানে একজন প্রশাসক নিয়োগ করে থাকেন, তিনি একজন সরকারি ব্যুরোক্রেটস, যিনি হয়তো সরকারি নিয়ম কানুন বিধিবিধান আইন সম্পর্কে অবহিত আছেন, কিন্তু বাস্তবে যে এত জাতি ব্যবসা, এই ব্যবসার যে প্রতিনিয়ত সমস্যা, তার করের সমস্যা আছে, ভ্যাটের আছে, তার আমদানির ক্ষেত্রে আছে, আমাদের এয়ারপোর্টের কত সমস্যা আছে, আমাদের এয়ারপোর্ট ছাড়া সি পোর্টে ধরুন একটা কন্টেনার হ্যান্ডেল করতে গড়ে লাগে 11 দিন, গত 10 বছরে 6 ঘন্টা ইমপ্রুভ করা গেছে। দর্শক, সময় হলো বিজনেস আওয়ার একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে।
আমরা আলোচনায় ছিলাম নানা চ্যালেঞ্জে অর্থনীতি। আমাদের সাথে যুক্ত আছেন দুজন অতিথি, যারা মাহফুজ কবির অর্থনীতিবিদ এবং মুস্তাফিজুর রহমান ব্যবস্থাপনা পরিচালক ওয়ান ফার্মা লিমিটেড। যারা মুস্তাফিজ, আপনার কাছে আসতে চাই একটু, যদি ছোট্ট করে বলতেন যে আপনারা রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগের যে চ্যালেঞ্জটি এই মুহূর্তে রয়েছে, আসলে সেক্ষেত্রে আসলে কি চান, যদি আপনারা সংক্ষেপে একটু বলতেন। দেখুন, যে দুটো জিনিসের আলোচনা আমাদের আসছে, আপনার অর্থনৈতিক স্থিতিশীলতার তো মৌলিক যেগুলো, সেগুলো তো ধরেন ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট, ইনফ্লেশন, এক্সচেঞ্জ রেট, এগুলো সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ ব্যাংক যেহেতু অর্থনীতিমালা তারা ঠিক করে এবং তাদের নীতিমালা বিধিমালা অনুযায়ী আপনার তফসিলভুক্ত ব্যাংকগুলো পরিচালিত হয়। ফলে এখানে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন, আমরা বাহির থেকে তাকে আমরা এতদিন যেটা দেখেছি, তিনি তো ধরেন অর্থনীতির সমস্ত তথ্য উপাত্ত নিয়ে দীর্ঘ সময় গবেষণার ওনার সফলতার ইতিহাস আছে এবং উনি যেগুলো বলে এবং তার প্রভাবও পড়েছে। মুস্তাফিজুর রহমান, আপনার কাছে আসলে স্পেসিফিক জানতে চাই যে মানে নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের প্রত্যাশা এবং আপনাদের এই জায়গায় আপনাদের কিভাবে স্বস্তি ফেরানো যায় সেই জায়গাটাতে যদি বলেন। আমরা একটা বিনিয়োগের পরিবেশ তৈরি করার জন্য যা যা দরকার এটা সরকারকে করতে হবে এবং নির্বাচনের বছর সারা পৃথিবীতে অর্থনীতি আরো ধীর গতি হয়ে যায়। আপনার পৃথিবীর যে কোনো দেশে যে বছর নির্বাচন হবে সেখানে অর্থনীতির আকৃতিতে চাপের সৃষ্টি হয়। যদিও গ্রামে গঞ্জে অর্থ সরবরাহ বেড়ে যায়, কিন্তু এটা আলটিমেটলি ইকোনমিটা বিনিয়োগ কম হয়। তা আমাদের একদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, আবার আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি। তার মানে প্রতিটা সূচকই অর্থনীতির বিরোধী অবস্থানে। এটাকে যদি বিশেষ নজর না দেয়া হয় তাহলে আমাদের বিনিয়োগ না হলে যা হয় পভার্টি বাড়ে। আমাদের দেশের তো মূল সমস্যাই হলো দারিদ্র্য এবং দারিদ্র্যের প্রধান কারণ হলো দুর্নীতি এবং দুর্নীতি হলো ইনইকুয়ালিটি। আপনারা একটি রাজনৈতিক স্থিতিশীলতাই হচ্ছে চাচ্ছেন এবং সেই ক্ষেত্রে ব্যবসায়ী যারা ব্যবসার ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেরকম একটি প্রতিশ্রুতিও আপনারা আসলে রাজনৈতিক দল বা সরকারের কাছে প্রত্যাশা করছেন। দুর্নীতি, চাঁদাবাজি এবং হলো আপনার এটা মাহফুজ কবির, আপনি যদি একটু মুস্তাফিজুর রহমানের সাথে যুক্ত করে একটু সংক্ষেপে বলতেন। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে একদম পুরো বুলেট আমরা জানি যে কোন কোন পয়েন্টে আমরা একটু কথা বলবো। একটা হচ্ছে অবশ্যই এই যে মানে নির্বাচনের আগে তো কিছুটা সময় রয়েছে, মানে 3-4 মাসের মতো আমরা সময় কিন্তু পাচ্ছি। তো এই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা দৃশ্যমান উন্নতি প্রয়োজন এবং এই উন্নতিটা যদি না হয় তাহলে কিন্তু নির্বাচনটাও কিন্তু যে একটা গ্রহণযোগ্য মাত্রা কিন্তু পাবে না তারা, মানে তখন কিন্তু এই নিরপেক্ষতার জায়গাগুলো কিন্তু তখন আর নিশ্চিত করা যাবে না। তো এইটা একটা বিষয়। আর একটা হলো যে এই একই সঙ্গে আমাদের ব্যবসায় পরিবেশও কিন্তু তখন উন্নতি হবে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। আর এর পাশাপাশি সুদের হার কমাতে হবে এবং একই সঙ্গে এই ব্যবসায়ীদের সঙ্গে সরকারের যে সংযোগ সেটা বাড়াতে হবে এবং ফাইনালি আমি বলবো যে আসলে যে রাজনৈতিক দল যারা আসলে ক্ষমতায় যেতে চান তাদের নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করে বলতে হবে যে ব্যবসায়ীদের জন্য তারা কি নীতি গ্রহণ করবে এবং কি করলে তারা এই তাদের সঙ্গে আসলে এই ব্যবসায়ীদের যে দূরত্ব সেটা কমবে এবং একই সঙ্গে ব্যবসায় বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মাহফুজ কবির এবং মুস্তাফিজুর রহমান, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আমরা আলোচনায় ছিলাম, এবার ফিরতে চাই অন্য প্রসঙ্গে। এবার জানাবো শেয়ার বাজারের আপডেট। শেয়ার বাজারের সবশেষ অবস্থা কি সেটি আমরা দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সবশেষ অবস্থা যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে 3টি সূচক রয়েছে, 3টি সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি এই মুহূর্তে 47 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5142 পয়েন্ট। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়ে ভিত্তিক সেটি 10 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 1088 পয়েন্টে। DS30 ইন্ডেক্স সেটি 19 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1993 পয়েন্ট। এখন পর্যন্ত 327 কোটি টাকা লেনদেন হয়েছে। 252টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 77টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত আছে 63টি কোম্পানির শেয়ারের দর। আমরা জানাতে চাই মুদ্রা বাজার এবং শেয়ার বাজারের আপডেট। এই মুহূর্তে স্বর্ণের বাজারের একটু খবর দেখে নিতে চাই। দেশের বাজারে স্বর্ণের টানা 8 দফা
বাড়ার পর অবশেষে স্বর্ণের দাম কমানো হয়েছে। এবার ভরিতে ৮,৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,০৮,৯৯৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুস। আজ থেকে নতুন এই দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,০৮,৯৯৬ টাকা। এবার জানাবো মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজারের আপডেট আমরা দেখে নিতে চাই। মুহূর্তে মুদ্রা বাজারের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার ১২২ টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে ১২৩ টাকায়, ইউরো ১৩৮ টাকা ক্রয় বিক্রি হচ্ছে ১৪৩ টাকায়, পাউন্ড ১৫৭ টাকায় ক্রয় বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়, চীনা ওয়ান ১৬ টাকায় ক্রয় বিক্রি হচ্ছে ১৮ টাকায়, সৌদি রিয়াল ৩২ টাকায় ক্রয় বিক্রি হচ্ছে ৩৩ টাকায়, ভারতীয় রুপি ১ টাকা ৩৮ পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে ১ টাকা ৪৫ পয়সায়। এই ছিল আজকের বিজনেস আওয়ারের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।